বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ফিরবে কিনা এইটা মোটামুটি একটা সিরিয়াস প্রশ্ন। এই প্রশ্নটা আমরা অনেক দিন থেকে অনেকভাবে বোঝার চেষ্টা করতেছি যে এই সরকারের আসলে এই ব্যাপারে কোনো প্ল্যান আছে কিনা, বা এই সরকারকে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এর মধ্যে আপনারা জানেন যে একটা আলাপ খুবই বড়ভাবে আমাদের সামনে এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে যে হাসিনাবিহীন একটা আওয়ামী লীগের পরিকল্পনা অনেক দিক থেকেই হইতেছে। রিফাইন আওয়ামী লীগ, বা আমরা বলতে পারি যে পরিশুদ্ধ আওয়ামী লীগ, সংশোধিত আওয়ামী লীগ ইত্যাদি নানান নামে এই আওয়ামী লীগটাকে আমরা চিহ্নিত করতেছি। এই আলাপটা বেসিক্যালি জোরদার হয়েছিল 1.5-2 মাস আগে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 3টা দেশের রাষ্ট্রদূত ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেন গেলেন সাবের হোসেন চৌধুরীর বাসায়, এবং সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়া তারা মোটামুটি 2 ঘন্টার মতো একটা লম্বা আলাপ আলোচনা করলেন। তো তারপরে সেই মিটিংয়ে সেখান থেকে কি ফল আসছিল আমরা পুরোপুরি জানতে পারি নাই, কিন্তু এই আলাপটা ছিলই এক ধরনের যে হাসিনাবিহীন আওয়ামী লীগকে মাঠে নামানো হবে। এর মধ্যে আপনারা জানেন যে হাসিনা বেশ কয়েকটা ইন্টারভিউ দিলেন। তার মধ্যে রয়টার্সের সঙ্গে হাসিনা যে ইন্টারভিউটা দিছিলেন সেখানে তিনি বলছিলেন যে বাংলাদেশের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে হবে, এবং আওয়ামী লীগের এই অংশগ্রহণ করার বিষয়টা তার কিংবা তার ফ্যামিলির সঙ্গে যুক্ত কোনো বিষয় না। তিনি খুব খোলামেলাভাবেই বলতে চাইলেন যে হাসিনাবিহীন বা হাসিনার ফ্যামিলি বাদেই একটা আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করে। ফলে সেই দিক থেকে আবার বিষয়টা এরকমও দেখা গেল যে হাসিনা নিজেও আসলে একটা রিফাইন আওয়ামী লীগের প্রজেক্টে বা একটা পরিশুদ্ধ আওয়ামী লীগের প্রজেক্টে একটা তার সায় ছিল। কিন্তু যে সমস্যাটা তখন থেকেই দেখা যাইতেছিল সেটা হচ্ছে যে সাবের হোসেন চৌধুরীর মাধ্যমে একটা রিফাইন বা পরিশুদ্ধ আওয়ামী লীগ যদি আনা হয়, সেই আওয়ামী লীগের ক্ষেত্রে হাসিনার যে লোকেরা আওয়ামী লীগের বর্তমান যে সেটেলমেন্ট, সেই সেটেলমেন্ট সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সরাসরি নাও যাইতে পারে। তো এই যখন বাস্তবতা, তখন হঠাৎ করে আজকে একটা নিউজ দেখতে পাইলাম পত্রিকায়, সেটা হচ্ছে যে আদালত নারায়ণগঞ্জের যে আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভী তাকে 5টা মামলায় জামিন দিচ্ছে, এবং সেলিনা হায়াৎ আইভীর আর বের হওয়ার ব্যাপারে কোনো ধরনের অসুবিধা নাই। ফলে এটা আসলে বোঝা খুব কঠিন কিছু না যে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সেলিনা হায়াৎ আইভীর একটা জোট বন্ধনের মধ্যে দিয়ে আসলে একটা রিফাইন আওয়ামী লীগ আনার একটা প্রক্রিয়া চলতেছে। এবং কিছুদিন আগে, গত 2-3 দিন আগে আপনারা জানেন যে হঠাৎ করে লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্না, তাদেরকে যে ওই যে মব দিয়ে যেভাবে গ্রেফতার করা হয়েছিল, সেই 2 জন ব্যক্তিকেও আসলে এর মধ্যে জামিন দেওয়া হয়েছে। তখনই আসলে বোঝা গেছে যে সরকারের দিক থেকেও একটা রিফাইন আওয়ামী লীগ প্রজেক্ট আবার নতুনভাবে চালু হইতেছে। দেখেন এখানে বেসিক্যালি চাপটা কোন জায়গায়? চাপটা বেসিক্যালি আন্তর্জাতিক সম্প্রদায়ের বা আন্তর্জাতিক জায়গা থেকে। কারণ বিএনপিকে যেভাবে আওয়ামী লীগ রাজনীতি থেকে বাতিল করতে চাইছিল, সেম ওয়েতে যদি আওয়ামী লীগকে বাতিল করতে চাওয়া হয়, সেটা আন্তর্জাতিক যে গণতান্ত্রিক যেই ভঙ্গি, তারা আসলে এটা মাইনা নিবে না। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগের বাংলাদেশের সেটেলমেন্টটা আসলে বড়। আওয়ামী লীগের ভোট বড় না ছোট তার চেয়েও একদম রিয়েল আওয়ামী লীগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত এই ধরনের লোকও বাংলাদেশে আসলে অনেক। ধরেন আপনি আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে দিলেন না, আওয়ামী লীগকে বাতিল করে দিলেন, এইরকম জেল জুলুম আওয়ামী লীগের উপর চালাইতে থাকলেন। আজকেও বা গতকালকেও সম্ভবত নিউজ দেখলাম যে গত কয়েকদিনে 3000-এর মতো আওয়ামী লীগ নেতাকর্মী ঝটিকা মিছিল থেকেই জাস্ট গ্রেফতার হয়েছে। এই ধরনের আওয়ামী লীগের উপর যদি এরকম জেল জুলুম চালাইতে থাকেন, তাইলে ফাইনালি যেটা হবে যে আওয়ামী লীগের পুরো রাজনীতিটাই একটা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে পর্যবসিত হবে। তো আগামী যে সরকার আসবে, সেই সরকারের তো ব্যবসা বাণিজ্য সব কিছুই করতে হবে, আন্তর্জাতিক বিনিয়োগ ইত্যাদি আনতে হবে। ফলে আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশের বিষয়ে কনসার্ন, বাংলাদেশের সঙ্গে রাজনীতি ব্যবসা বাণিজ্য করতে কনসার্ন, তারা তো আসলে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিটা টোটালি আন্ডারগ্রাউন্ড হয়ে যাক, এইটা তারা চাইবে না। ফলেই আন্তর্জাতিকভাবে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য সরকারকে, অন্তর্বর্তী সরকারকে অলরেডি চাপ দিচ্ছে, এবং যদি এটা না হয় তাহলে আগামী বিএনপি সরকারকেও বা আগামী যে সরকার আসবে তাকেও তারা চাপ দিবে। এবং আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক শক্তিগুলা যদি এখানে হাসিনাকে মাইনাস কইরা একটা রিফাইন আওয়ামী লীগকে আনার ব্যাপারে সম্মত হয়, বা তারা যদি সেইটা চায়,
তাইলে আসলে এখানে ভারতেরও আলাদা করে কিছু বলার নাই। ভারতও মানে খুব সম্ভবত রিসেন্টলি আওয়ামী লীগকে বা হাসিনাকে তারা যেভাবে হাজির করতেছে, হাসিনার মধ্যে একটা পজিটিভ মানে ট্যাগ তারা লাগাইতে চাচ্ছে, এবং বাংলাদেশের নির্বাচনটা ভারত আসলে চাচ্ছে। সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে মাইনাস হাসিনা একটা মানে সাবের আইভি এরকম একটা আওয়ামী লীগ বা নতুন একটা আওয়ামী লীগে ভারতেরও আসলে অসুবিধা নাই। সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যে মানে অংশগ্রহণ করবে এইটা মোটামুটি 100% নিশ্চিত। এখন তাইলে কথা হইলো যে মানে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাইলে আমাদের রাজনীতিতে কি ধরনের পরিস্থিতি তৈরি হইতে পারে। আমি এই আলাপ বেশি লম্বা করব না, তবে আমি জাস্ট তিনটা সম্ভাবনার কথা বলতে পারি যে মানে আওয়ামী লীগ যদি ফিরে আসে তাইলে বাংলাদেশের রাজনীতিতে এই তিন ধরনের প্রভাব পড়তে পারে। প্রথমত দেখেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি জাতীয় নির্বাচন হয়, জাতীয় সংসদ নির্বাচন হয়, তাইলে সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি ফিরে আসে সেটা বিএনপির জন্য একটু প্রবলেমেটিক হবে। বিএনপির জন্য প্রবলেমেটিক হবে তার কারণ যে বিএনপি এখন যে বাস্তবতায় আছে সেটা হচ্ছে যে বিএনপি আগামীতে নির্বাচন করে জেতার একটা মোটামুটি ভালো পজিশনেই আছে, এবং বিএনপি গত 15 বছর ক্ষমতায় ছিল না, এবং বাংলাদেশের মানুষের মধ্যে যেই এন্টি ইনকামবেন্সি বা আমরা বলতে পারি যে শাসক মানে বিরোধী দলীয় যেই ভোটটা, মানে মানুষ তো এক ধরনের বিরোধী দলকে ক্ষমতায় দেখতে চায়, সেই জায়গা থেকে গত 15 বছরের বিরোধী দল বিএনপিকে মানুষ ভোটে দেখতে চাইবে, ফলে বিএনপি মোটামুটি সরকার গঠন করবে এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু আওয়ামী লীগ যদি ফিরে আসে সেটা ছোট দলগুলোকে, জামাত বলি বা অন্যান্য ছোট দল যারাই আছে না কেন, ইভেন এনসিপি, তাদেরকে অনেকভাবে উপকৃত করতে পারে। সেক্ষেত্রে যেটা হইতে পারে যে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগের ভোটগুলা একদিকে বিএনপি থেকে মাইনাস হবে, অন্যদিকে আওয়ামী লীগের কাছে যাওয়ার অর্থ আওয়ামী লীগ যদি একটা ভালো সংখ্যক সিট ইত্যাদি পায়, নির্বাচনের পরে তারা মানে সরকার গঠনের সময় তারা জামাতের সঙ্গে বা ছোট দলগুলোর সঙ্গে একত্র হইয়া তারা সরকার গঠন করে ফেলতে পারে। এইটা বিএনপির জন্য একটা রিস্কের জায়গা। দ্বিতীয় সম্ভাবনা হইল যেটা যে বর্তমান যে বাস্তবতা, আপনারা জানেন যে জামায়াতে ইসলাম তো বর্তমান বাস্তবতায় একটা ব্যাপক সরকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ফলে তারা আসলে ব্যাপক মাত্রায় পাওয়ার এক্সারসাইজ করতে পারতেছে। এই বাস্তবতায় তারা গণভোট, পিআর ইত্যাদি নানান জিনিসকে কেন্দ্র করে তারা নির্বাচনটাকে পিছাইতে চাইতেছে। গণভোট যতদূর বুঝি যে নির্বাচনের আগে দেওয়া হবে না, যদি তা দেওয়া না হয় তাইলে যেটা হবে তারা মানে নির্বাচন পিছানোর অনেক ধরনের ফন্দি ফিকির করবে। যদি জামাতে ইসলাম এবং জামাত ইসলামের সঙ্গে এনসিপি এবং আরও অনেকেই যদি নির্বাচন পিছানোর একটা মানে ফন্দি ফিকির করতে থাকে, তাইলে যেটা হবে আওয়ামী লীগকে বিএনপি ফিরাইতে পারে। মানে সেক্ষেত্রে বিএনপি আগে দরকার নির্বাচন, সেক্ষেত্রে জেলাভিত্তিক বা এলাকাভিত্তিক পর্যায়ে আপনারা জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা স্বাভাবিকভাবে বিএনপি আওয়ামী লীগের নেতারা আসলে একই এলাকায় একইভাবে তারা আসলে রাজনীতি করে, ফলে বর্তমান বাস্তবতাতেও আসলে বিএনপির নেতারাই অনেকভাবে আওয়ামী লীগের মানে নেতাদের সেফগার্ড আকারে হাজির হয়েছে, ফলে বিএনপির নেতারা সেক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যালাউ করবে, এবং জামাত এবং বর্তমান সরকারের ভিতরে গুপ্ত যেই জামাত আছে তাদের বিরুদ্ধে একটা বড় আন্দোলনের জন্য তারা আওয়ামী লীগকে কাজে লাগাবে। আওয়ামী লীগই বেসিক্যালি ফ্রন্টলাইনে থাকবে। আওয়ামী লীগের আপনারা জানেন যে তারা মাঠে মারামারির জন্য মানে সবচেয়ে ভালো, ফলে আওয়ামী লীগকে দিয়ে এক ধরনের বড় ধরনের আন্দোলন তৈরি হইতে পারে, এবং সেই আন্দোলনটা বেসিক্যালি হবে নির্বাচনটাকে ঘটানোর জন্য। অ্যাট দ্য সেম টাইম এই আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা হইতে পারে যে মানে আওয়ামী লীগ আর বিএনপি তারাই আসলে ফাইনালি যায় একটা নির্বাচন করবে, এবং তারা নির্বাচনের ক্ষেত্রে ইভেন মাঠ পর্যায়েও তারা আসলে পাশাপাশি ভূমিকা পালন করতে পারে। এবং তৃতীয় যে সম্ভাবনা সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ এবং জামাত এবং এনসিপি সবাই সবার মতো নির্বাচন ইত্যাদি করবে, কিন্তু আওয়ামী লীগ যদি বড় ধরনের ভোট বা সিট ইত্যাদি পাওয়া যায় তাইলে তারা এক ধরনের বিরোধী দলের পজিশনে চলে যাবে। মানে তারা যদি একটা বড় ধরনের সিট ইত্যাদি পায়, ধরেন বাংলাদেশে আপনি যদি একটা মানে স্বাভাবিক হিসাব করেন জামাতের ভোট বেশি নাকি আওয়ামী লীগের ভোট বেশি, এরকম একটা সিম্পল হিসাব যদি করেন তাইলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের ভোট কিন্তু জামাতের চেয়ে বেশিও হইতে পারে। ফলে
আলটিমেটলি জামাতের চেয়ে যদি আওয়ামী লীগ ভোট বেশি পাওয়া যায় তাইলে তারা প্রধান বিরোধী দলের ভূমিকায় চলে যাবে। আওয়ামী লীগ যদি মানে বড় ধরনের কোনো মেজরিটি বা একটা বড় ধরনের কোনো সংখ্যা ইত্যাদি পায় তাহলে খুব স্বাভাবিকভাবেই টোটাল ভোট থেকে তারা একটা বড় অংশ নিয়ে যাবে, ফলে জামাতের ভোট সেখান থেকে কমবে এবং জামাত থার্ড পার্টি একটা মানে তৃতীয় কোনো দলে পর্যবসিত হওয়ার মানে হইলো যে বাংলাদেশে আবার সে বিএনপি আওয়ামী লীগ রাজনীতিতে ফেরত যাইতে পারে এবং এইটা এখন আমাদের কাছে খুবই অবাস্তব লাগতে পারে, কিন্তু এই ধরনের একটা সম্ভাবনাও আছে। কারণ বাংলাদেশে গত এক বছরে জামাত যে পরিমাণ পাওয়ার এক্সারসাইজ করছে সেক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগ তারা প্রধান দল, সরকার দল এবং বিরোধী দল হিসাবে দাঁড়ায়া তারা আসলে এই ধরনের একটা বাস্তবতা তৈরি করতে পারে। এখানে একটা কথা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে এখানে এই ধরনের কিছু যদি হয় সেক্ষেত্রে এনসিপির জন্য একটা বড় ভয়ের জায়গা আছে। এনসিপি আপনি জানেন যে এনসিপি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে যে আগামী সরকারে তারা যদি সরকারের ক্ষমতায় যদি না যাইতে পারে তাইলে যেই সরকার আসবে সেই সরকার তাদের সঙ্গে কি ব্যবহার করবে। তাদের নামে প্রচুর পরিমাণে দুর্নীতি দমন কমিশনের মামলা হইতে পারে, তাদেরকে ইভেন জুলাইয়ের ঘটনাতেও তাদের নামে মামলা হইতে পারে, তাদেরকে অনেক বড় ধরনের কনসিকুয়েন্স ফেস করতে হইতে পারে যদি আগামী যে সরকার বা আগামী যে সংসদ সেটা যদি তাদের সেখানে যদি তাদের শক্তিশালী অংশগ্রহণ না থাকে। বিএনপি আর আওয়ামী লীগ প্রধান সরকারি দল এবং বিরোধী দল হয়ে যাওয়ার অর্থ যে এনসিপি আসলে অনেক নিচে অবস্থানে চলে যাবে এবং তারা যদি বিএনপির সঙ্গে এই মুহূর্তে জোট গঠন করতে না পারে, মানে বিএনপির ধানের শেষে যদি তারা নির্বাচন করতে না পারে এবং আগামী সরকারে তারা যদি না যাইতে পারে তাইলে এবং রাজনীতিতে আওয়ামী লীগ যদি অ্যাক্টিভ হয়ে যায় তাইলে তাদের জন্য বড় ধরনের ভয়ের জায়গা আছে। আমি মনে করি যে এনসিপি এনি সামহাও এই ফ্যাক্টরগুলা অনেকভাবেই ওভারলুক করে যাইতেছে এবং তারা এমনভাবে হাজির হইতেছে যে ঢাকা 10, 11, 12, 13 এমনভাবে জপতেছে যে মানে তারা আসলে বিএনপির বড় বড় প্রার্থীদের এগেইনস্টে যেন জিততে যাবে, বা তারা আসলে মানে এক ধরনের হয়তো ভাবতেছে যে জামায়াতে ইসলাম তাদেরকে উচ্চকক্ষে হয়তো জায়গা দিবে। কিন্তু এনি সামহাও যদি টোটাল রাজনৈতিক বাস্তবতা যদি এরকম হয়ে যায় যে মানে আওয়ামী লীগ আর বিএনপি, সেক্ষেত্রে কিন্তু তাদের ভয়ের জায়গা আছে। যাই হোক, মানে আমার মনে হয় যে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যাক করলে এই কয়েকটা সম্ভাবনা হইতে পারে এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমরা এখন যেভাবে আলাপ আলোচনা করতেছি বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ ফেরার সঙ্গে সঙ্গে তার পুরা রাজনৈতিক বাস্তবতাটাই আসলে বদলে যাবে।